ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের 213তম পর্ব। আজ তিল তিল করে নিবেদিতার ভারত দর্শনকে আমরা যেদিকে নিয়ে চলেছি, অনেকের ধারণায় হয়তো একই জিনিস রিপিটেশন হচ্ছে, নাহলে এতগুলো পর্ব হয় কি করে। একটি মহিলা ভারতবর্ষে প্রথম 1.5 বছর, তারপরে 5 বছর, 5.5 বছর, তারপরে 1.5 বছর, তারপরে 6 মাস, এই স্পেল টোটাল 7.5 থেকে 8 বছর টোটাল ওনার ভারতবর্ষে থাকা। 8.5 বছর যদি ধরি, তার মধ্যে নিবেদিতা যা যা করে গেলেন সেগুলোর ইতিহাস এখনো পর্যন্ত নাকি থই পাচ্ছে না। ভাবতে অবাক লাগে। পানারাম চ্যানেলকে ধন্যবাদ, তারা ধৈর্যের সাথে আমার সাথে রয়েছেন। আপনারাও রয়েছেন যারা প্রতি রবিবার নিবেদিতার ভারত দর্শন শোনার জন্য আগ্রহী। কেউ আবার বলেন আমি কিন্তু ওই বটম টিপতে বেল টিপতে ভুলে যায়, সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হয় না তো? কিন্তু আমি শোনার খুবই আগ্রহী। নিবেদিতার ভারত দর্শন এই যেন আমার ভারত দর্শন, এটা ছাড়তে পারি না। আমি বললাম কি করলেন কি না করলেন জানি না, আমি যেটি করে গেছি সেটার সাক্ষ্যতা বহনকে সামনে রেখে আপনি নিবেদিতার ভারত দর্শনকে অনুভব করলেন, আগ্রহ প্রকাশ করলেন, আপনার পরিচিতদের মধ্যে বললেন নিবেদিতার ভারত দর্শন আমার ভারত দর্শন। আসলে প্রত্যেকটি ভারতীয়র ভারত দর্শন বললেই বোধহয় ভালো হয়, কারণ অনেকেই আপনার মতো আমার কাছে ফোন করেছেন, মেসেজ করেছেন। যদি 40-50 জন সেই সংখ্যাটা হয়, তার বাইরে অনেক মানুষ, না বলা মানুষের সংখ্যাও কম নয়। তাই বলছি নিবেদিতার ভারত দর্শনকে নিয়ে আমার কোনো আড়ম্বরতা নেই। আমার ভালো লাগা, নিবেদিতাকে ভালোবাসা, নিবেদিতার মধ্যে আমি যা পেয়েছি সেটা আমার ভারতীয় সত্তাকে শুধু সমৃদ্ধ করে না, নিজের একটি মানব চরিত্রকে সঠিক পথের সন্ধান দেয়। এবং তখনই আবার সংঘাত বাঁধে ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের রূপটাকে যখন দেখি। এক শ্রেণীর মানুষ নিবেদিতা সহ ভারতবর্ষের তৎকালীন যুব সমাজ কোন উদ্দেশ্যে, কোন চিন্তায় এদেশকে কেন ওইভাবে ভালোবেসে, কি পাওয়ার আশায় ভালোবেসে, নাকি আজকে যারা লুটেরাজ, আজকে যারা ধর্ষক, আজকে যারা ধন প্রতিপত্তিশালী রাজনীতিবিদ, যেখানে নীতি নেই, নীতিবিহীন রাজনীতি করে, যেখানে সমবিহীন সম্পদের পাহাড় বানায়, নিজেদের আত্মীয় পরিজনকে তুষ্ট করে, ক্ষমতালোভী মানুষ যারা নিজেরা নিজেদের আত্মীয় পরিজনকে তুষ্ট করার জন্য এখানে রাজনীতি করতে আসেন না, তারা আসেন দেশটাকে আবার যেন পরাধীন করতে। একসময় যে মানুষগুলো নিবেদিতার চরণতলে, বিবেকানন্দ চরণতলে দীক্ষা নিয়ে, শিক্ষা নিয়ে দেশকে ভালোবেসে নিঃস্বার্থভাবে অক্লেশে নিজেদের প্রাণগুলোকে বলিদান দিয়ে গেছেন, তারা কি স্বপ্নেও ভেবেছিলেন এক শ্রেণীর মানুষের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে তারা এই স্বাধীন ভারতবর্ষের
সম্বিহীন সম্পদের অধিকারীরা এটাকে লুটে খাবে? নিবেদিতা অন্তত ভাবেননি। তারা ভারতীয়দের প্রতি এমনই শ্রদ্ধাশীল ছিলেন, বিবেকানন্দের মতো মানুষকে সামনে দেখে দেশ ছাড়তে কুণ্ঠাবোধ করেননি, আত্মীয় পরিজন ছাড়তে কুণ্ঠাবোধ করেনি, নিজের স্বাচ্ছন্দ্যতা, বিলাসতা সেগুলোকে ত্যাগ করতেও এতটুকু দ্বিধাবোধ করেননি। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবনার মধ্যে নিবেদিতার ভাবনাটা যেন আজ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে গেছে। 150 বছর পেরিয়ে গেছে তার আবির্ভাবের। তার জীবনের 44টা বছরের মধ্যে ভারতে কাটিয়েছেন মাত্র টোটাল 10 বছর হলেও থেকেছেন, বসবাস করেছেন সেটা 8 বছর ম্যাক্সিমাম। এই সামান্য কয়েক বছরের মধ্যে তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনে ও ভারতের বিংশ শতাব্দীর ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়ে গেছেন। তিনি তদানীন্তন ভারতের যত শ্রেষ্ঠ বক্তা, কবি, শিল্পী, বৈজ্ঞানিক, লেখক, ঐতিহাসিক, বিপ্লবী, দার্শনিক, সাহিত্যিক, ধর্মপ্রচারক, শিক্ষাবিদ যাদেরই তিনি সান্নিধ্যে বা সংস্পর্শে এসেছেন, তারা প্রায় সবাই পঞ্চমুখে নিবেদিতার গুণকীর্তন করে স্মৃতিকথা লিখে রেখে গেছেন। তাদের মধ্যে অনেকেই প্রত্যক্ষ পরোক্ষভাবে অশেষ প্রভাবশালিনী নিবেদিতার কাছে ঋণী। এই প্রতিভাশালিনী নিবেদিতা প্রভাবশালিনী রূপে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। নিবেদিতা নিজে ছিলেন শিক্ষাবিদ, অসামান্য লেখিকা, দার্শনিক, শিল্পী, বিপ্লবী, নেতা, বক্তা, ভক্ত, জ্ঞানী, কর্মী, সর্বোপরি ধর্মের পরাকাষ্ঠা। সে ধর্ম এ দেশীয় ভাবের পরাকাষ্ঠা, এ দেশের জাতীয়তা ভাবনার পরাকাষ্ঠা, এ দেশের উদার আধ্যাত্মিকতার পরাকাষ্ঠা। আমার মুখে ভেতর থেকে ভাষাগুলো আসতে সাবলীলতায়, কখনো কখনো উদ্বেগ বা আবেগবশত তার উপযুক্ত বিশেষণগুলো খুঁজে পাই না আমি। তাই কিছুক্ষণ চুপ করে ভাবি ইনি কোন বিশেষণের উপযোগী। আমরা নিবেদিতাকে আর পৃথিবীর মাটিতে পাবো না ঠিকই, কারণ জীবন্ত জগন্মাতা সারদা দেবী বলেছেন ওদের, অর্থাৎ নিবেদিতার প্রকৃতির বা নিবেদিতার সাথে যারা ছিলেন নিবেদিতা প্রভৃতির এই শেষ জন্ম। এটা মায়ের কথা। তবে নিবেদিতার জীবনী, বাণী ও রচনা দ্য কমপ্লিট ওয়ার্কস অফ নিবেদিতা 5টা ভলিউম তাকে এই জগতে অমর করে রেখে গিয়েছে। আসলে নিবেদিতার জীবনে কয়েকটা মর্মস্পর্শী ঘটনা শুধু নয়, তার পুরো জীবনটাই ঘটনায় ভরা এবং প্রত্যেকটা ঘটনাই মর্মস্পর্শী, যা কয়েকজন প্রত্যক্ষদর্শী অপূর্বভাবে বর্ণনা করে গিয়েছেন। সেগুলো আজ ইতিহাস হয়ে গেছে। এই কালজয়ী স্মৃতিগুলো জীবন্ত হয়ে তার 150 বর্ষ মাত্র কয়েক বছর আগে আমরা অতিক্রম করলাম। সেই নিবেদিতা নতুনভাবে যেন আমাদের কাছে এই 150 বছর পরে নতুনভাবে চেনার, নতুনভাবে ভাবার অবকাশ তৈরি করে দিয়ে গেলেন এই একটা মাইলস্টোনের সামনে 150 বছর পরে। আশ্চর্য বস্তু, যা ব্যক্তি দেখলে বা যার ব্যক্তিত্ব দেখলে মানুষ বিস্মিত হয়। এটাই স্বাভাবিক। যেমন আগ্রার তাজমহল যদি আমরা দেখি, মিশরের পিরামিড যদি দেখি, চীনের প্রাচীর যদি দেখি, আবার দেশপ্রেমিক সন্ন্যাসী বিবেকানন্দ এবং অহিংসা ও সত্যের পূজারী মহাত্মা গান্ধী বা বিশ্বকবি রবীন্দ্রনাথ, ভারত গগনে নিবেদিতার আবির্ভাব উপলক্ষে এদেশের একজন বিখ্যাত মানুষ প্রমথনাথ বিশি লিখছেন, গ্রহান্তার নিক্ষিপ্ত উল্কাখণ্ডের মতো একদিন অকস্মাৎ ভগিনী নিবেদিতা আমাদের দেশের স্থবির সমাজের উপর এসে পড়লেন এবং দেখতে দেখতে আলোকের তেজে
দায়িকা শক্তিতে চারিদিক উজ্জ্বল উত্তপ্ত হয়ে উঠল। আর এদেশে আগমনের ঘটনাকে গহান্তর নিক্ষিপ্ত উল্কা ছাড়া আর কোনো স্পষ্ট ভাষায় বলার বোধহয় প্রকাশ করার বোধহয় কোনো শব্দ পাওয়া যেতে পারে না। এদেশের ইতিহাসের মধ্যে তার কার্যকারণ সূত্রের অভাবটা স্পষ্ট। আবার সেই উল্কা যেমন বায়ুমণ্ডলের সংস্পর্শে জ্বলে উঠে আলো দেয়, তেজ বিকিরণ করে, আলো ও তেজ বিকিরণ করতে করতে ক্রমে ক্ষীণতর হয়ে আসে, কিন্তু তৎসত্ত্বেও নিঃশেষ হয়ে যাওয়ার আগে আকাশের গায়ে এঁকে দিয়ে যায় নীলাভ পীত অগ্নিময় স্বাক্ষর। আর কালের নিয়মে সে স্বাক্ষর যখন মিলিয়ে যায় তখনও তার স্মৃতি ও প্রভাব অক্ষয় হয়ে বিরাজ করতে থাকে দর্শকের মনে। এই হচ্ছে নিবেদিতা ও তার ইতিহাস। এগুলো প্রমথনাথ ঋষির কথা নয়, আসলে এগুলি আমাদের প্রত্যেকটি ভারতীয়দের যারা শিক্ষা দীক্ষা ভারতীয় ভাবনায় পেয়েছেন তাদের প্রত্যেকের এই অনুভূতি হওয়া উচিত। এই মহাপ্রাণ স্বামীজির ভাষায় মহাপ্রাণই বারবার তিনি উচ্চারণ করেছেন, বলছেন জাগো জাগো, হে মহাপ্রাণ জাগো ওঠো। বিবেকানন্দের এই আইরিশ শিষ্যা মাত্র অল্প কয়েক বছর মধ্যেই ভারতের ইতিহাসে বেশ ভালোভাবে স্থান করে নিয়েছিল। ইতিহাসের সোনার তরীতে শোভাস্থান হয় না, আমরা জানি। যারা এদেশের এবং এদেশের দশের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং প্রচুর অবদান রেখে গেছেন, তারাই কেবল ইতিহাসের পাতায় স্থান পায়, এটা ভাবতে হবে। 1895 সালে লন্ডনে একটা ছোট্ট ক্লাসরুমে বলা যেতে পারে, একটা বাড়ির উঠানে বা ড্রয়িং রুমে একটা অগ্নি প্লেসে, ফায়ার প্লেসের সামনে বসে শীতের সন্ধ্যা উপভোগ করছেন। কিছু মজার কাহিনী বা মজার কথা আলোচিত হতে পারে সেখানে, কিন্তু ভারতীয় এক সন্ন্যাসীর সামনে সে ভাষা, সে মজার কাহিনী বিশ্ব কাহিনীতে পরিণত হয়ে গেল নিবেদিতার ভারতবর্ষে আগমনের দ্বারা। একটা স্ফুলিঙ্গ, ওই ফায়ার প্লেসের একটা অগ্নিস্ফুলিঙ্গ বিবেকানন্দের মুখ থেকে নিঃসৃত হয়ে হলের মধ্যে যে কজন ছিলেন, মাত্র 20 জনের মধ্যে হবে হয়তো, তার মধ্যেকার এই মহিলার জীবনকে কিভাবে উল্টে পাল্টে এক নতুন দিশার সন্ধান দিল। তার জীবন জিজ্ঞাসার সমস্ত করুণ কাহিনীগুলো পেছন ফেলে তার সমস্ত জীবন জিজ্ঞাসার উত্তরগুলো যেন ওই মানুষটার মুখনিসৃত বাণীর মুখ থেকে গ্রহণ করে নিজে হয়ে উঠলেন এক নিবেদিত প্রাণ। খালি একজনের জন্য নয়, কোনো দুঃখী নিপীড়িত দরিদ্র কোনো সাহায্যপ্রার্থী মানুষের কাছে নিবেদিত হলেন না, নিবেদিত হলেন একটা সমগ্র জাতির কাছে। যে জাতি সমস্ত দিক দিয়ে তারা সমৃদ্ধ, যুগ যুগ ধরে থেকেও খালি অগ্নিস্ফুলিঙ্গের মতো তারা অপেক্ষা করছিল নিবেদিতার মতো একটি প্রাণের কাছ থেকে কিছু আশ্বাস বাণী নয়, ডাইরেক্ট অগ্নিসংযোগ। দাউ দাউ করে জ্বলে উঠবে প্রত্যেকটি বিভিন্ন এলাকা নয়, এক একটি দিক, কখনো রাজনীতি, কখনো শিল্পনীতি, কখনো ধর্মনীতি, কখনো সাহিত্যনীতি, কখনো চিকিৎসা নীতি, কখনো বা সামগ্রিক ভারতবর্ষের জাতীয়তা বোধের নীতি নিবেদিতার দ্বারা উদ্বুদ্ধ হচ্ছে। সবই ছিল। রোমারোলার ভাষায় একটা ঘুমন্ত জাতিকে জাগিয়ে দিয়েছিলেন বিবেকানন্দ পাশ্চাত্য থেকে এদেশে ফিরে এসে। কিন্তু নিবেদিতা কী করলেন? স্বামী বিবেকানন্দের ওই জাগিয়ে দেয়া ভারতবর্ষকে
নিজের লক্ষ্যটা ঠিক করে দিয়ে গেলেন। নিজের লক্ষ্য ঠিক করতে গিয়ে ভারতবর্ষ চিনল তার বিবেকের দরজায় কিভাবে ছিটকিনি আটা রয়েছে, সেটাকে খুলতে হবে, বাইরে বেরিয়ে আসতে হবে, উন্মুক্ত আকাশের সামনে নিজেকে প্রকাশ করতে হবে তাদের উদার ভাবনার কাছে, তবেই তো সে ভারতীয়। নিবেদিতা সেই কাজটাই করতে পেরেছিলেন। ঈশ্বর আমাদের একমাত্র সম্বল, তাকে সামনে রেখে মার্গারেটের মনে দারুণ ঝাঁকানি দিয়েছিল সেদিন স্বামীজি। তারপর স্বামীজি তাকে যেটা বলেছিলেন, যদি ঈশ্বর আছেন এসব সত্য হয় তবে জগতে আর কিসের প্রয়োজন, আর যদি একথা সত্য না হয় তবে আমাদের জীবনেই বা ফল কী। স্বামীজি এই উক্তি মার্গারেটের জীবনের গতি ঘুরিয়ে দিল। তিনি নিঃসন্দিগ্ধ মনে গুরু প্রদর্শিত পথে ঝাঁপ দিলেন। তিনি নিজে উৎসর্গকৃত হলেন এ দেশের জন্য, এই জাতির জন্য, সমগ্র পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত সৃষ্টি করে গেলেন। আশ্চর্য বক্তা, কুশলহস্য লব্ধা, স্বাধীন তেজস্বী বিদুষী মার্গারেট মাত্র 28 বছর বয়সেই দেশ ছেড়ে, জাতি ছেড়ে, ধর্ম ছেড়ে, আত্মীয় পরিজন ছেড়ে পৌঁছে গেলেন ভারতবর্ষে। স্বামীজি মার্গারেটকে আহ্বান করলেন ভারতের কাছে। মার্গারেটকে লেখা স্বামীজির প্রাণ মাতানো চিঠিগুলো যুগ যুগ ধরে কর্মীদের প্রাণে জাগাবে আবেগ ভরা উত্তেজনা। 7ই জুনের চিঠিটা কথায় ভাবুন একবার। 7ই জুন 1896 খ্রিস্টাব্দে যে চিঠিটা মার্গারেটকে লিখলেন, চিঠিটা যে গুডউইনের হাতে দিয়ে হ্যান্ড ডেলিভারি করিয়েছিলেন 63 জর্জেস রোডে। সেখান থেকে লিখছেন মার্গারেটকে, আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা যেতে পারে। তা হলো মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের প্রচার এবং জীবনের প্রতি কার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ। জগৎকে কে আলো দেবে, আত্মোৎসর্গই তো ছিল জগতের নীতি, এবং হায় যুগ যুগ ধরে তাই চলতে থাকবে। যারা জগতের সর্বাপেক্ষা সাহসী, বরেণ্য, বহুজন হিতায় বহুজন সুখায়, তাদের আত্মোৎসর্গ করতে হবে, অন্তত প্রেম ও করুণায় পূর্ণ হতে হবে শত শত বুদ্ধের আবির্ভাবের মাধ্যমে। আজ শত শত বুদ্ধের আবির্ভাবের প্রয়োজন। তোমার মধ্যে একটা জগৎ আলোড়নকারী শক্তি প্রচ্ছন্ন রয়েছে, আর ধীরে ধীরে আরও অনেকে আসবে। আমরা চাই সাহসপূর্ণ বাণী সেই শ্রীকৃষ্ণের মতো যেন তার বাঁশির আহ্বানে জগৎ প্লাবিত হবে, তার প্রতি আকর্ষিত হবে। স্বামীজির সাহসপূর্ণ বাণী নিবেদিতাকে আর তার অপেক্ষা অধিক সাহসী কর্মের দ্বারা সেই মহাপ্রাণকে জাগিয়ে তুললেন। জগৎ যন্ত্রণায় দগ্ধ হচ্ছে, তার এবং আমাদের কি নিদ্রা সাজে, সেটা নিবেদিতা দেখিয়ে দিলেন তা কখনো নয়, থাকতে পারে না। স্বামীজির কথা শুনলে নিদ্রিত ব্যক্তি জেগে ওঠে, স্বামীজির কথা শুনলে জাগ্রত ব্যক্তি উঠে বসে, স্বামীজির কথা শুনলে উঠে পড়া মানুষগুলো দৌড়াতে চলতে শুরু করে। দ্যাট ইজ কল্ড বিবেকানন্দ। এবং নিবেদিতা হ্যাজ বিন মেড ফ্রম দ্যাট ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ। এই বিবেকানন্দের কথাতেই সেদিনে তিনি জেগে উঠেছিলেন। যতক্ষণ পর্যন্ত অন্তরের দেবতা তার সাড়া না দিয়েছে ততক্ষণ তিনি থামেননি। জীবনে এর চেয়ে বড় আর কি আছে, এর চেয়ে আর কোন কাজ মহত্তর। অনন্তকালের জন্য স্বামীজির আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন নিবেদিতাকে। স্বামীজি বলেছিলেন এবার কেন্দ্র ভারতবর্ষ। সেই ভারতের নারীদের জাগানোর জন্য স্বামীজি মার্গারেটকে লিখলেন, তোমাকে অকপটভাবে লিখছি। এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার মতো অশেষ সাফল্য লাভকারী
অপেক্ষায় থাকবে ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য। পুরুষ অপেক্ষা নারীর একজন প্রকৃতির সিংহিনীর প্রয়োজন। ভারতবর্ষ এখনও মহিষী নারীর জন্ম দিতে পারছে না, তাই পাশ্চাত্য থেকে ধার করতে হবে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম প্রীতি, দৃঢ়তা এবং সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তই তোমাকে সর্বদা সেই উপযুক্ত নারী রূপে গঠন করেছে। আজকে সময়টার যা অবস্থা, 150 বছর পরে আমার আবার নিবেদিতার চরণ তলে আসতে ইচ্ছে করে। নারীকে নারীর শক্তিতে বলিয়ান হয়ে নিজের আত্মসম্মান রক্ষার জন্য নিজেকেই দৃঢ়ভাবে সচেতক রূপে সর্বদা সদা জাগ্রত থাকতে হবে এবং আত্মরক্ষার জন্য কখনো তাকে নিবেদিতার সেই মেদিনীপুরের কথা আগের দিনে বলেছিলাম, নিজেকে সদা জাগ্রত রেখে সমাজকে তার অস্তিত্বের অভাবটা পূরণ করে দিতে হবে। আজকে সমাজে সবাই আমরা বলি শেষ হয়ে গেল, সমাজটা ধ্বংস হয়ে গেল। কিছু মানুষ সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু একবারও বলিনি আমরা যারা সমাজটাকে ধ্বংসের দৃষ্টিতে দেখছি, আসলে তার পিছনের দৃষ্টিটা দেখিনি। ধ্বংস কখন হয়, সমাজটা কখন পচন ধরে, সমাজটা কখন ঘুণ ধরে? যখন সমাজের আপামর জনসাধারণ তারা চরিত্রবিহীন হয়ে যায়। তাই দরকার মানুষের সামগ্রিকভাবে চারিত্রিক পুনর্গঠনের আজ প্রয়োজনটা উঠে পড়েছে। সেখানে প্রয়োজন নিবেদিতা বিবেকানন্দের রচনা বা লেখাগুলিকে স্কুল কলেজে পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্তিকরণ না হলে এ জাতি বাঁচবে না। এ জাতিকে মুখে বলে প্রতিবাদ করে বা আন্দোলন করে আপনি একজনকে টেনে নামাতে পারেন, আবার ওই জায়গায় যিনি বসবেন তিনিও ওই আচরণই জনগণের প্রতি করবে। সমাজ সার্বিক দিক দিয়ে যার দ্বারা সৃষ্টি, অর্থাৎ যে মানুষগুলির দ্বারায় সমাজ সৃষ্টি হয়েছে, সেই মানুষগুলির যদি চরিত্র ব্যক্তিত্ব যদি পরিবর্তিত না হয়, তাহলে সমাজের যে চেহারাটি আমরা দেখছি, যার জন্য মোমবাতি জ্বালতে হচ্ছে, যার জন্যে রাতের অন্ধকারে প্রদীপ জেলে দাঁড়াতে হচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার প্রাণ একটি মানুষের জন্যে হাহাকার করছে, বিচার চাইছে। সে বিচার কার বিচার? সমাজের বিচার। একটি দুটি অপরাধী দুর্নীতিগ্রস্ত মানুষের বিচার নয়। এ বিচার আমাদের অন্তর্বিবেকের বিচার। না হলে সমাজটা টিকবে না। শিক্ষা, কর্ম, জ্ঞান, ভক্তি, বিবেক, চরিত্রের দ্বারাই সংগঠিত হয়। সেই চরিত্র কিভাবে তৈরি হবে? ছেলেবেলা থেকে প্রথমে মা বাবার কাছ থেকে, তারপরে স্কুল কলেজে শিক্ষকদের কাছ থেকে, সর্বোপরি সমাজ সংস্কারকদের কাছ থেকে। কিন্তু তিনটে জায়গায় দেখুন, মা বাবা সবাই আশায় বসে আছে আমার ছেলে মানুষ হবে, আমার ছেলে ভালো রোজগারি হবে, আমার ছেলে আমাদেরকে আনন্দে রাখবে। স্বার্থপরের মতো আমরা ভাবি, কিন্তু একবারও ভাবি না আমার ছেলে শুধু আমার নয়, এই সমাজের। আমার ছেলে শুধু আমার স্বার্থ সিদ্ধি করবে না। একটা সুস্থ সমাজে বেঁচে থাকতে গেলে, একটা সমাজকে ধরে রাখতে গেলে যে চারিত্রিক বৈশিষ্ট্য দরকার, সেই চরিত্র গঠন করে আমার ছেলে সমাজের একজন প্রকৃত সমাজ গঠনকারী, সমাজ সেবককারী এবং সর্বোপরি সমাজ রক্ষাকারী ভূমিকা অবতীর্ণ হবে।
শুধু নিজের জন্য নয়। মনে পড়ে সেই ঘটনাটি কদিন আগে নদিয়ার চাকদাহাতে একটি যুব সম্মেলনের বক্তৃতাতে গিয়ে একটি বাবা আমার তেজোদ্দীপ্ত বক্তব্যের দিকে তাকিয়ে শুধু কানগুলো খাড়া করে রাখেনি, চোখ দুটো তার ভিজে যাচ্ছিল। দূর থেকে দাঁড়িয়ে বললেন হাত তুলে, আমাকে দুটো কথা বলতে দেবেন। ছুটে এলেন মঞ্চের সামনে, কর্মকর্তাদের অনুরোধ করে উঠে দাঁড়ালেন মাইকটার সামনে। তেজোদ্দীপ্ত ভাষা নেই, হয়তো ভেতরের মধ্যে গভীর আগুন জ্বলছিল। চোখ দুটো জলে ঝাপসা হয়ে গিয়েছিল। বলছিলাম চরিত্রের কথা, বলছিলাম ছেলে মেয়েদের বিবেকের কথা, সমাজের উপযুক্ত হওয়ার কথা, সমাজ রক্ষাকারীর কথা, সমাজ বাঁচানোর কথা, সমাজকে ধরে রাখার কথা। সেই কথাগুলো তার বেজেছিল কানে, কারণ তার একমাত্র সন্তান পাড়ায় একটা সময় সবাই চলার উপযোগী করে একটি ব্রিজ তৈরি করতে গিয়েছিল, মাটির ব্রিজ। দুদিক থেকে মাটি ফেলে একটা পাড়া থেকে আরেকটা পাড়ার যাওয়ার যে রাস্তাটি, সেটি ডুবে যায় বর্ষায়। তাই তারা যৌথভাবে সমস্ত পাড়ার এলাকার ছেলেদের নিয়ে রাস্তাটাকে বাগাতে শুরু করেছিল। সবাই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। ভদ্রলোক নিজে কাঁদতে কাঁদতে বললেন, আমি সেদিন বলেছিলাম আমার ছেলেকে তোমরা আজকে দেখো না, বিরক্ত করো না। তার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, জীবনে সাফল্যের চাবিকাঠিটা খুঁজে পেয়েছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে সে ডাক্তার হবে। তাই আমি তাদেরকে মানা করেছিলাম, তারা শুনেছিল। ওই রাস্তা দিয়ে আমার ছেলে হেঁটে হেঁটে গিয়েছিল স্কুলে বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে, কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে ভালো রেজাল্ট করেছিল। দেশের প্রথম শ্রেণীর কয়েকটি মেডিকেল কলেজগুলির মধ্যে একটি কলেজে স্থান পেল, ভালো রেজাল্ট করলো, MBBS MD MRCPর জন্য বাইরে চলে গেল বিদেশে। সেখানে গিয়ে সব শেষ। একদিন যে ছেলের জন্য হাত জোড় করে সমাজের অন্য মানুষদের অনুরোধ করেছিলাম, আমার ছেলেকে একা থাকতে দাও, তার ক্যারিয়ারটা তৈরি করবে সে, তারা ছেড়ে দিয়েছিল, তারা সাহায্য করেছিল, একা থাকতে দিয়েছিল তাকে। কিন্তু আমার সেই ছেলে MRCP করে বিদেশে প্রতিষ্ঠিত একজন ডাক্তার হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে। কিন্তু আজ আমাকে একা করে দিয়ে চলে গেছে সে, আমার খবর নেয় না। যখনই ফোন করি খুব ব্যস্ত, সমাজের উপকার করছে, দেশ বিদেশের মানুষের উপকার করছে, কিন্তু নিজের দেশ, নিজের বাবা মাকে দেখার, 1 মিনিট কথা বলার সময় সে পায় না। সে এত ব্যস্ত। কারণ সেই দিনের ফিরে যেতে হয় আমাকে, যেদিন তাকে একা থাকতে বলেছিলাম, একা থাকতে দিয়েছিলাম, সমাজের কাছে ভিক্ষে চেয়ে এনেছিলাম। একা থাকার যে পরিবেশ সেটা তৈরি করে দিয়েছিলাম। আজকে কোন অবকাশে, কোন অবসরে জানি না, সে আমায় একা করে দিয়ে পাশ্চাত্যে রয়ে গেছে। বিবেকানন্দের বাণী, ওই ক্যারেক্টারটা যদি ঠিক মতো না হয়, সে ক্যারিয়ারের কোনো মূল্য থাকে না। একটা সি হাইলাইট করতে গিয়ে আর একটা সিয়ের যদি তার সাথে না রাখে, তাহলে ওই সিটা মূল্যহীন হয়ে যায়, ক্যারিয়ারটা মূল্যহীন হয়ে যায়। যদি ক্যারেক্টারটা ঠিক মতো তার সাথে সহযোগ না থাকে, জলের সাথে যদি ঠিক মতো আপনারা যদি যেটা প্রয়োজন সেটা যদি সঠিক মাত্রায় না দেন, আপনার হাইড্রোজেন
অক্সিজেন মিলে যে জল তৈরি হয়, জলটা তৈরি হবে না, অন্য কিছু তৈরি হতে পারে যদি হাইড্রোজেনের সাথে অক্সিজেনটা না যোগ হয়। তাই ক্যারিয়ার তৈরি করতে গেলে অবশ্যই ক্যারেক্টারটির কথা মাথায় রাখবেন। হে আমার সমাজবদ্ধ জীবের সন্তানের মা বাবারা, নিবেদিতার ভারত দর্শন আলোচনা করতে গিয়ে কোন অবসরে আজ হারিয়ে গিয়েছিলাম ভারতবর্ষের আত্মার খোঁজে। আমরা যে রোমারোলার ভাষায় আত্মার আত্মীয়, ঠাকুরমা স্বামীজির যারা সংস্পর্শে আসেন তারা আসলে আত্মার আত্মীয় হতেই আসেন। জয়তু বিবেকানন্দ, জয়তু নিবেদিতা, জয়তু শ্রীরামকৃষ্ণ। ওং শান্তি 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 হরি ওং তৎস। নিবেদিতার ভারত দর্শনের 113তম পর্বে সকলকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। সকলে ভালো থাকবেন।